গল্পকরণে আপনারা শুনছেন সৈয়দ মোস্তফা সিরাজের লেখা থ্রিলার উপন্যাস নৃশংস। নৃশংসের চতুর্থ পর্ব আজ। সার্কাসের টিকিট কাটার সময় সুযোগ বুঝে সাধু কাটল। লোভ হচ্ছিল বটে, কিন্তু আজ রাতে সে যাকে শিকার বলে মৃত্যুদণ্ড দিয়েছে সেই কান্তবড়ো যেন জমের বাড়ি যাবার জন্য তার পথ তাকিয়ে ছটফট করছে। এই ভেবে সাধু যে অস্থির। কাকেও মারবার ইচ্ছে জাগল তো তার রেহাই নেই। সারাক্ষণ বুকের ভেতর একটা গোখ্র সাপ ফনা তোলে ফুসফুস করে, নিজেকে ছুবল মেরে জর্জরিত করে ফেলে। এসব ক্ষেত্রে সাধু অসহায়। পালিয়ে এসেও কিছুক্ষণ পিছু টানের মতো মুখগুলো তার মনে পড়েছিল। বেশি মনে পড়ছিল ঝুমুরকে। ওকে তো ও খাগড়ির সে মৃত্যুদণ্ড দিয়ে বসেছিল প্রায়। শুধু সুযোগ পায়নি, এই যা। সাধু শিউরে উঠেছিল বারবার। সুযোগ পেলেও কাজটা ঠিক হতো না। ঝুমুর শব্দটার সঙ্গে এলোকেশীর নরম বুকের অদ্ভুত স্মৃতি এবং মিষ্টি একটা গন্ধ জড়িয়ে আছে। সাধু ভিড় ঠেলে এগিয়ে যেতে যেতে টের পেল ঝুমুরের জন্য তার মন কেমন করছে। সাধু জোয়ার আড্ডায় গিয়ে দেখল সঞ্জয় বোস, লতা বৌদি যথারীতি আসর পেতেছে। তাঁবুর দরজার সামনে ওদের আসর। উকি মেরে সরে এলো। শম্ভু তো আসেনি। যাবে নাকি শম্ভুর ওখানে? তার কাঁধে হাত পড়তেই চমকালো সে। মুক্তারবাবু নাকি? না, শম্ভু। সাধু বলল, এক্ষুনি দাদার কথা ভাবছিলাম, অনেকদিন বাঁচবেন। শম্ভু হাসল। সকাল সকাল খাওয়া দাওয়াটা সেরেই এলাম। সাধু ওর হাত ধরে টেনে সঞ্জয়ের আসরের দিকে এগোল। চাপা সরে বলল, 1 টাকার বেশি দান ধরবেন না শম্ভুদা। তবে বোসদাকে আমি বলে দিচ্ছি, আপনার কোনো ভয় নেই, আপনি আমার লোক। আসরে ভিড় ঠেলে সে ঢুকল। ঢুকে বলল, বসে পড়ুন এখানে, আসছি। লতা তাকে দেখে মুখ টিপে হাসল। সে ভিড় ঘুরে সঞ্জয়ের কাছে গেল। তারপর ওর কানে কানে বলল, খিলাড়ি বাগিয়ে আনলাম, ওই যে গোফালা লোকটা। সঞ্জয় খুশি হয়ে ফিসফিস করে বলল, বাহ, ভালো ভালো, এই তো চাই। কেমন মাল হে ব্রাদার, আছে তো? সাধু জানালো, কপাটওয়ালা বাল করে আছে, কিন্তু হঠাৎ ভরকে দেবেন না যেন। সঞ্জয় শীষ দিয়ে কৌটো নাড়াতে থাকল। লতা চাপা স্বরে সাধুকে বলল, দাদার এজেন্ট হয়ে গেছে দেখছি। ভালো ভাই, তোমার উন্নতি হবে। সাধু হাসতে হাসতে উঠে পড়ছিল। সেই সময় লতা গলা তুলে আবার বলল, শোনো, খিদে পেলে খেয়ে নিও, কেমন? আমাকে ডেকো। আপনারা? আমাদের খেতে সেই রাত 3টে। তাহলে আমিও তখন খাবো। এখন একটু ঘুরে টুরে আরো খিলাড়ি দেখি। লতা একটু হাসল। বেশ, আর শোনো, ক্যাম্পে লক্ষ্য রাখবে কিন্তু। এতদিন আমাকে আসর ছেড়ে উঠতে হতো, এবার তোমার সব দায়িত্ব, বুঝলে তো? সঞ্জয় বোস আওয়াজ দিচ্ছিল, এ আনি দেওয়ানির খেলা নয় ভাই, মালদার রাজা উজির আমির উমরার আসর। বসলে বাদশাহ, হুটলে ফকির। তো কবি কবি ফকির বাদশাহ বন যাতা। আরে ভাই, টাকা নিয়ে কেউ জন্মায়নি, টাকা কারো সঙ্গেও যাবে না। তবে যাবে কি? ইমান, বিশ্বাস, ফেথ, ফেথ টু লাক। এই লাখ বড় অদ্ভুত আশ্চর্য জিনিস ভাই। বলবেন কেমন জিনিস? গোল না চৌকো? আমি বলি, এভরিবডি হ্যাজ হিজ আইজ। চোখ আছে, দেখুন। কান আছে, শুনুন। বোস সাহেবের হাতের মধ্যে শুনে নিন। সে গুটি বাজাতে বাজাতে মুখেও বল তুলল, গুড় 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 গুড়, চাক 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 চাক। খিলাড়িরা হেসে খুন। এমন ফুর্তিবাজ মজার জুয়ারি এ মেলায় কখনো আসেনি। কে কবে দেখেছে জুয়ারি ইংরেজি বলে, প্যান্ট কোট টাই পরে গাড়ির মালিক হয়, তার উপর সুন্দরী মেয়ে মানুষ ছকের পাশে বসে থাকে, যেন শেষ অবধি তাকে দানে ধরে বসবে। পারো তো জিতে নাও, এমনই হাব ভাব।
এলাকায় খবর সবে রটেছে, বড় বড় মালদার রংবাজের টনক নড়েছে, উকিঝুঁকি দিচ্ছে আসনে। কিন্তু তার সঙ্গে এও রটেছে গোসাইতলার দুধে দারোগা যতীনবাবুরও বন্ধু। মনে বদমাইশি থাকলেও উপায় নেই, গ্রাম্য মানুষ সব। পৃথিবীর অনেকটাই তাদের কাছে আজব রহস্যে ভরা। 8-10 বছর আগে তো আর রহস্য ছিল। এলাকার বড় রাস্তা পাকা হয়ে কিছুটা আদল বদল ঘটেছে জীবনে। শহরে যাতায়াত বাড়ছে দিন দিনে, লোকে চালাক চতুর হচ্ছে। গোসাইতলার ব্লক অফিস খুলেছে, কত কি ঘটতে শুরু করেছে চারদিকে। তা না হলে এমন জুয়ারি দেখতে সারাদিন মেলায় ভিড় হতো। কত আজব গল্প রটত। জুয়ারির বউয়ের রূপ আর খিলকেট নিয়ে 100 গান বাঁধা হতো, চৈত্রের গাজনের সং বাঁধা হতো। এখন অত কিছু আর হবে না। সাধু একটু অপেক্ষা করছিল পেছনে, শম্ভুকে দেখছিল। শম্ভুলতাকে আর চোখে দেখছিল। কপাটলার বুকে কি হচ্ছে সাধু অনুমান করে ক্রমশ রেগে গেল। শালা, খেলতেছিস খেল, ছকে আর গুটির দিকে চোখ রাখবি, বেলা লাপানো হচ্ছে। সঞ্জয়ের উপরও রাগ হলো তার। পেয়েছে একটা বোকাশোকা মেয়ে, যা খুশি করাচ্ছে। আর বৌদির বা কি আক্কেল, অমন সেজেগুজে বসে থাকার কি দরকার ছিল। ভাবল পরে সুযোগ মতো কথাটা তুলবে বৌদির কাছে। এটা ভালো নয়, মোটেও ভালো নয়। কিন্তু শম্ভুর হাবভাবে বোঝা যাচ্ছিল সে আসর ছেড়ে উঠার নাম করবে না সহজে। টোপে গেঁথে গেছে যেন। এটা অবশ্য ভালোই হলো। সাধু সরে আসার সময় দেখল সঞ্জয় বোস বইয়ের হাতে কৌটো দিয়েছে এবার। লতা একমুখ হাসি নিয়ে চামড়ার কৌটোটা দুহাতে তুলে নাড়া দিচ্ছে। তার কাঁধের নেটের রঙিন চাদরটা খসে পড়েছে। কি উজ্জ্বল দেখাচ্ছে তার গলা, বুক, বাহুর মাংস। চারদিকে ফেটে পড়েছে চাপা লোভ। সাধু প্রচণ্ড ক্ষেপে গিয়ে সরে এলো। এ মুহূর্তে সঞ্জয় বোসের গলার ফাঁস দিতে পারলে তার দম আটকানোর ভাবটা চলে যেত। বৌদির মুখের ওই হাসিটা যেন বিপন্ন, অপ্রস্তুত আর অসহায় মানুষের হাসি। ওই হাসির জন্য যেন বৌদির বুকের দম আটকাচ্ছে। সাধু থুতু ফেলল। মানুষের প্রতি পুরনো হিংসে নিয়ে সে পা বাড়াল। এই মুহূর্তে সারা পৃথিবীর মানুষকে সে মৃত্যুদণ্ড দিয়ে বসেছে। দরকার শুধু একটা শক্ত খয়েরি মাফলার, তারপর কক কক ঘর ঘর আওয়াজ, ব্যাস শান্তি। টর্চ চাই, মাফলার চাই। সাধু ফিরে এলো। বৌদির কোলে একটা টর্চ দেখেছে, কিছু না বলে সেটা তুলে নিল সে। বৌদি একবার তাকিয়ে মুখ টিপে হেসে সম্মতি দিল। তার হাতে কৌটো এখন। সঞ্জয়ের কানে ফিসফিস করে সাধু বলল, দাদা আপনার মাফলারটা দেবেন, গতা ব্যথা করছে বড্ড। সঞ্জয় বলল, তাঁবুর মধ্যে আছে, খুঁজে নাও গে। তাঁবুর দরজার একটা তেরপেলের পর্দা দড়িতে আটকানো আছে। ফাঁস খুলে ঢুকল সে। টর্চ জেলে খুঁজল মাফলারটা। চকিতে একবার মনে পড়ল খাটের তলার বাক্সটার কথা। কিন্তু এখন মনে অন্য চিন্তা। মানুষ মারার নেশা মাথায় চললে সাধু আর কোনো দিকে মন দিতে পারে না। লক্ষ টাকা পড়ে থাকলে দেখলেও না। এক অদ্ভুত শক্তি তাকে ভর করে এ সময়। ঘুপচি তাঁবুর মধ্যে খুঁজে খুঁজে অবশেষে মাফলারটা পেল সে। লাল হলদে চক্রাবক্রা পশমি মাফলার, বেশ খাপি জিনিস। টর্চ রেখে অন্ধকারে দুহাত টেনে দেখল সে। আরও পাতলা হলে ভালো হতো, থাকবে, এতেই কাজ চালিয়ে নেবে। তাঁবুর দরজা ঠিকঠাক রেখে মাথা ও গলায় মাফলার জড়িয়ে সাধু চলল। এ সময় সে নিশির ডাকে বেরিয়ে যাওয়া মানুষের মতো হাঁটে। তেঁতুলতলায় দাঁড়িয়েও সে দম নিল। মুখ উঁচু করে কয়েকবার শ্বাস প্রশ্বাস নিয়ে পা বাড়াল। ধূর্ত হিংস্র চিতাবাঘের মতো সে পা টিপে টিপে তক্তপোষে স্তূপে ঢুকল। অন্য কপাটওয়ালা হারিকেনের সামনে বসে তাস খেলছে। সবাই কম্বলে আগাগোড়া ঢাকা। চোখ আর নাক জেগে আছে শুধু। শম্ভুদের ডেরার একটা খাড়া করা চৌকাঠের ডগায় হারিকেন ঝুলছে। বুড়োটাকে দেখতে পেল না সে। দরজায় চটের পর্দা ঝুলছে। এত সকালে সকালে শুয়ে পড়ল নাকি বুড়ো? সাধু চাপা কেশে ডাকল, শম্ভুদা। সারা এলো পেছন থেকে, কে গো? শম্ভু মেলা গেছে।
টর্চ জ্বালল সাধু, পরক্ষণে নিভিয়ে দিল। কি কাণ্ড! বুড়োটা পেছনে বসে অপকম্ম করছে। হাতের কাছে একটা এনামেলে জল ভরা ঘটি। জমিটার অল ঘেঁষে বসেছে সে। কপাটের স্তূপ থেকে বড়জোর 10-12 হাত দূরে। কি নোংরা লোক! দুর্গন্ধে ভূত পালাবে না? শম্ভু সহ্য করবে কিভাবে? হঠাৎ সাধুর মাথায় ঝিলিক দিল, এই তো মস্ত সুযোগ। সে পা বাড়াতে গিয়ে টের পেল কেটে নেয়া ধান গাছের গোড়াগুলোতে তার স্যান্ডেল খড়খড় শব্দ করছে। কাজের সময় খুলে পড়বে না তো? তক্ষুনি স্যান্ডেলের দুটো খুলে ঠেলে ঠুলে দুপাশ পকেটে ঢুকালো। দিব্যি ঢুকে গেল। জামাটা পায়ের মাপের চেয়ে বড়। ধুতি গুটিয়ে ফেলল। পিঠের দিকে বাঁশিটা গোজো আছে। টর্চটা নিয়ে সমস্যা, সামনের জামার নিচে তুলে ধুতুর তলায় পেটের কাছে গুজে দিল। বুকে একটা চমৎকার খোদল হল। টর্চটা ঢুকল সেখানে। আর একটুখানি অপেক্ষা করতে হবে। জল শোচ করে একটু সরে আসা অবধি, নয়তো নোংরা মেখে যাবার ভয় আছে। সাধু দাঁড় করানো কপাটগুলোর আড়ালে উৎপেতে রইল। সময় যেন কাটতে চায় না। বুড়োর অপকম্ম শেষ হচ্ছে না, হচ্ছেই না। সে একবার ভাবল, থাক, বরং এই সুযোগে ঘরে ঢুকে খোঁজ খবর করা যাক। টাকা পয়সা নিশ্চয়ই কোথাও রেখেছে। শম্ভু বলেছে বেচাকেনা ভালোই হচ্ছে। বাবুর লোক এসে টাকা করে নিয়ে যাবার রেওয়াজ আছে। লোক এখনো আসেনি, কাজে টাকা আছেই। কিন্তু বুড়োটাকে সে মারবে বলে ঠিক করেছে যে, ওকে না মারলে সাধু নিজেই যে দম আটকে মরে যাবে। না, বুড়োটাকে মারতেই হবে। হাত নিষ্পিস করছে। এমন চমৎকার মাফলারটা একটা ভালো কাজে ব্যবহার করবে না? এটা কোনো কথা হলো? সাধু ঘাড় ঘুরিয়ে চারদিক দেখে নিল। হারিকেনের আলো কপাটের আড়ালে, পেছনের দিকটা অন্ধকার। ওপাশের লোকগুলো অন্তত 20 হাত তফাতে তক্তপোষে খোলামেলা বসে তাস খেলছে এক মনে। ওরা নিশ্চিন্ত, জানে তক্তপোষ বা কপাট যেভাবে একসঙ্গে থাকবন্দি বাধা আছে, খুলতে গেলে শব্দ হবে, গড়িয়েও পড়তে পারে। তাছাড়া এসব জিনিস চুরি করে পালাবার হাঙ্গামা আছে, কষ্টসাধ্য ব্যাপার। সাধু অকারণ একবার আকাশের দিকে তাকালো। আকাশের নক্ষত্রগুলো যেন পিটপিট করে তাকিয়ে তার দুষ্টুমি দেখছে। মা কালী, আশীর্বাদ করিস মা, জয় বাবা মহাদেব, দেখো। সাধু মনে মনে প্রণামটা সেরে নিল। বাহাদুর তাকে এই একটা পই পই করে বলে দিয়েছিল। সাধু তা মেনে চলেছে। বাহাদুর বলেছিল, দেখ বেটা, মুসলমানের কুলে জন্ম, তবু মা কালীর দয়া ছাড়া আমার কাজ হয় না। কাজে নামবার আগে এই জিনিসটা যেন ভুলিস না। ভুললেই মরবি বেটা। একবার ভুলে মাকে প্রণাম করিনি তো কি হয়েছিল শুন। সাধুর মনে হলো বুকে জোর আসছে। বাহাদুরের বিশাল মূর্তিটা অন্ধকারে তার পিঠের কাছে এসে দাঁড়িয়েছে। তার গরম শ্বাস প্রশ্বাস ঝাপটা মারছে যেন। সাধু শিউরে উঠল, কান খাড়া করে থাকল। মাফলাটা দু হাতে ধরে যেন বাহাদুরের সংকেত বাক্যের জন্য কান পাতল। মাথার উপর দিয়ে এক ঝাঁক রাতচরা পাখি সনসন করে উড়ে গেল সেই সময়। সাধু বুঝল এটাই ইশারা। পাখিগুলো দিঘির তাল গাছের মাথার উপর দিয়ে যেতে যেতে ডেকে উঠল, আঁক আঁক। সাধু চাপার শীষ দিল। বুড়ো জল সেরে উঠেছে, কাপড় ঠিকঠাক করছে। তারপর ঘুরে পা বাড়িয়ে এতক্ষণে বলেছে, কে ডাকছিল গো শম্ভুকে? আমি বলে সাধু এগিয়ে গেল। কিছুক্ষণ পর সাধু দিঘির পাড়ে দাঁড়িয়ে জামা কাপড় ঠিকঠাক করছিল। শরীর ক্লান্ত, অবশ, মাথার ভেতরটা খালি লাগছে। বুড়োর প্রাণ শক্ত ছিল, সেটা তার এই ভেঙে পড়ার কারণ নয়। একটা পয়সাও খুঁজে পায়নি। বুড়োর পকেট বা কোমর হাতড়েছে। ঘরের প্রত্যেকটা জিনিস তুলপার করেছে। কোথাও টাকা পয়সার পাত্তা নেই। সাধু খেপেছে। খেপতে খেপতে শেষ অবধি ক্লান্ত হয়েছে। মনে হয়েছে প্রচণ্ড চেঁচিয়ে কেঁদে ফেলবে এক্ষুনি। তার মাথা ভাঙতে ইচ্ছে করছে। তারপর চলে এসেছে এখানে। উরুদেটা যেন ভেঙে পড়েছে। কিছুতেই এই ক্লান্তিটা কাটছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তার চোখে জল চিকচিক করছিল।
সার্কাসের তাঁবুর আলো তার মুখে এসে পড়েছিল। কেউ এ সময় তাকে দেখলে ভাবত সাধু একলা দাঁড়িয়ে কি দুঃখ যেন কান্নাকাটি করছিল এতক্ষণ। তাহলে কি শম্ভুর ট্যাগেই সব টাকা পয়সা থাকে? সাধু ভ্রু কুচকে মেলার দিকে তাকালো। বুড়োর লাশটা বিছানায় শুয়ে ঢেকে দিয়ে এসেছে কম্বলে। সহজে কেউ টের পাবে না যেন ও মরেছে। শম্ভুর টের পেতে হয়তো সকাল হয়ে যাবে। সাধু আর দাঁড়ানো নিরাপদ মনে করল না। দৌড়ে গিয়ে ঘাটে নামল। হাত পা মুখ ধুতে হবে। এখন সব ঠান্ডা জলের ভয় করছে না তার। গা ঘিনঘিন করছে। সে দ্রুত জলের কাজ সেরে এবং আঁচলা ভরে ঠান্ডা রাতের কালো ঠান্ডা জল গিলে চলে এলো। সোজা মন্দিরের চাতালে গিয়ে কতকতার আসরে কিছুক্ষণ বসে রইল। কতক ঠাকুর লক্ষণের শক্তিশাল পালা গাইছেন। নাকে ও কপালে তিলককণ্ঠী, দুহাতে সাদা উর্নি পেঁচিয়ে নাচের ভঙ্গিতে পালা বলছেন। খোলওয়ালা হাঁটু গেড়ে খোল বাজাতে বাজাতে তার তাঁবুর দিকে মা দুর্গার পায়ের তলায় অসুরের মতো চোখ ফাটিয়ে তাকাচ্ছেন। মুখে হিংসার ভাব। আসলে দ্রুত তাল বাজনা বাজাতে তার দম বেরিয়ে যাচ্ছে। একটু বসে থেকে সাধু উঠল। মন অশান্ত, মনে হাহাকার। এ কি হলো? কেন হলো? কোথায় ত্রুটিটা ঘটল তার? একখানে মুসলমানদের একদিল পীরের গানের আসর বসেছে। চামর হাতে মুসলমানদের কথক, আলখাল্লা আর পাথরের মালা গলায় দিয়ে এবং পায়ে ঘুঙ্গুর বেঁধে নেচে গিয়ে গান গাইছে। তলায় দোহারিকা ধুয়ো ধরছে। খোলা বাজারে উদ্দাম। তারপর তরাক করে লাফিয়ে উঠেছে দুটি নাচিয়ে। ছেলে মেয়ে সেজেছে। ঘাগরা ঘুরিয়ে নাচ জুড়লে কথক বসল। বিড়ি ধরালো। বধূ, লাও বা না লাও, মুখ দেখে যাও, বিনি কাছে রায় না। সাধু একটু মজুল। এতক্ষণে হাসি ফুটল তার ঠোঁটের কণায়। এলোকেশীদের মনে পড়ছে কোমর দুলে অমনি করে তারা নাচ গাইত। লোকে পেলা ধরত। এ আসরেও ধরেছে পেলা। সাধু খিকখিক করে হেসে ফেলল। তাও যদি মেয়ে হতো। একটা নাচিয়ে পেলা নিতে গিয়ে লোকটা গলায় জড়িয়ে ধরেছে। কে চেঁচিয়ে উঠল, ভেসে গেল, ভেসে গেল। দুহারিকারা ধুয়ো ধরল গলা চড়িয়ে। খোল করতাল তুমুল বাজতে থাকল। সাধু চলে এলো। পাশেই বাউলদের আসর, মধ্যে গ্যাসবাতি জ্বলছে। একসময় সাধুর বাউল হতে ইচ্ছে করত। পলাশগাঁয়ের আখড়ায় একবার দিন কতক এক বাউলের সঙ্গে গিয়ে জুটছিল। ভালো লাগেনি। লোকগুলো যেন মেয়ে ছেলে এক একটা। পুরুষ মানুষ ভিক্ষে করবে কি? তবে সেটাও বড় কথা নয়। যে লোকটার সঙ্গে গিয়েছিল সে ভারী অসভ্য। অশ্বিনী দারোগার মতো এই অদ্ভুত রোগ সে ব্যাটারও ছিল। সাধুকে রাতের বেলায় জড়িয়ে ধরে চুমু খেত ব্যাটা। সাধুর তখন কত আর বয়স? 14-15 হবে। গতিক দেখে রাতারাতি কেটে পড়েছিল। তখন এ লাইন জানা থাকলে ব্যাটাকে আর বাঁচতে হতো না। বলে কি না, এসো আজ আমরা লীলা করি। তুমি রাধে, আমি কৃষ্ণ। তুমি কৃষ্ণ, আমি রাধে। এরকম। সাধু হাসতে হাসতে এগোলো। পরে গৌর লীলার বাজারে অবাক যাই হেরে। বলেছে ভালো। ওদিকে বড় আসরের আজ কবিয়ালি, ম্যাচওয়ালা কবিয়াল আর ঢুলি পায়তার জুড়েছে। ঢুলি ঢোল ছেড়ে মাঝামাঝি মুখ বলছে, ডিপেডাঙ্গা গোপীনাথপুর, ডিপেডাঙ্গা গোপীনাথপুর, এরর তসর করে খসর মসর, খোপের ভিতর লাল কবুতর, দেখবি কি দেখবি না, দেখবি কি দেখবি না, দেখবি না, দেখবি না, দেখবি না, দেখ 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 দেখ। তারপর সুমরে মাথায় চড্ডুম। হাজার হাজার মুখের হাসিতে আসর ফেটে পড়ল সঙ্গে সঙ্গে। এই শোনো, আমি হারিয়ে গেছি। আচমকা যেন বাজ পড়ল। ঝিলিক দিয়ে চড়চড় চড়াত আওয়াজ। সাধু নীল হয়ে দাঁড়াল। বাবার কোথায় গেল খুঁজে পাচ্ছি না, তুমি একটু খুঁজে দেবে? সাধু ফেলফেল করে তাকালো। ঝুমুরই বটে। ঠোঁটের কোনায় অপ্রস্তুত হাসি, চোখে করুণতা। আঙ্গুল খুঁড়ছে সামনে দাঁড়িয়ে। একটু একটু হাঁপাচ্ছে। নাকের ফুটো ঘন ঘন কাঁপছে। সাধু বলল, তুমি তো অদ্ভুত মানুষ।
টিকিট কেটে আমরা তখন কত খুঁজলাম, পালালে কেন? শোনো, সার্কাস থেকে বেরিয়ে ভিড়ে বাবাদের হারিয়ে ফেললাম। এখন দেখো তো কি বিপদে পড়লাম। আমি যে কিচ্ছু চিনি না। সাধু বলল, বাড়ি চলে যাও, পেয়ে যাবে। ভ্যাট, চিনতে পারলে তো যেতুম। আমি কখনো এসেছি নাকি? তাতে কি অন্ধকার ওদিকটায় গিয়ে দেখো না তুমি। সাধু একটু হেসে বলল, তোমাকে ফেলে হয়তো ওনারা বাড়ি যায়নি, ওনারাও খুঁজছেন বই কি। তুমি ফাঁকা জায়গায় গিয়ে আলোতে দাঁড়াও। বলে সে পা বাড়ালো। ঝুমুর তার সঙ্গ নিয়ে বলল, তুমি এমন কেন বলো তো? কেমন? তুমি বড্ড যাও। সাধুর মনে কি একটা শিশিয়ে উঠল। সে নিষ্পলক তাকালো ঝুমুরের দিকে। কি আশ্চর্য, এই তো তার হাতের সামনে চমৎকার একটা শিকার দাঁড়িয়ে রয়েছে। খাগড়ির শ্রোতায় যা ঘটতে গিয়ে ঘটেনি, এখন আবার সেই ব্যাপারটা অভাবিতভাবে এসে পড়েছে। সাধুর মন চঞ্চল, শরীর শক্ত। আজ রাতে এই ভয়ঙ্কর ব্যর্থতা উসুল করতেই হবে। সে ডাকল, এসো। মেলা ছাড়িয়ে দিঘির পাড়ের নিচের গ্রামে ঢোকা রাস্তায় পৌঁছে ঝুমুর হেসে উঠল হঠাৎ। এই, নিয়ে তো যাচ্ছ আমার মামা বাড়ি, তুমি চেনো? সাধু বলল, না। ওই তো লোক আসছে, মামার নাম অঘোর মুখর্জি, জিজ্ঞেস করে নাও। পথটা অন্ধকার। বাদিকে দিঘির উঁচু পারে জঙ্গল, ডাইনে একটা ছোট মাঠের উপারে আলো যুগযুগ করছে। সাধুর মনে পড়ল, সামনে একটু এগোলে একটা বটতলা পড়বে। অবশ্য এতদিনে গাছটা বেঁচে আছে কিনা কে জানে। ছোটবেলায় বার দুয়েক আসার কথা মনে আছে। আরও এসেছি নিশ্চয়ই, কিছু মনে নেই। সাধু বলল, চিনি, আমার মামার বাড়ি ছিল ও গায়ে। ঝুমুর আর কথা বলল না। কয়েকজন লোক হারিকেন হাতে মেলার দিকে গেল। সাধু পিছনে ফিরে তাদের চলে যাওয়া দেখল। তারপর সামনে তাকালো, কেউ নেই। কিন্তু এখানে নয়, উপযুক্ত জায়গা চাই। সে ঠোঁট কামড়ে ধরল। কি হলো, দাঁড়ালে কেন? ঝুমুর কথাটা বলার সঙ্গে সঙ্গে সম্ভবত একটা শেয়ালই হবে বাদিকে উঁচু দিঘির পাড় থেকে নেমে দৌড়ে রাস্তা পেরিয়ে ডান দিকের মাঠে নামল। আর অমনি সে ভয় পেয়ে দুহাতে সাধুকে জাপটে ধরল। সাধু চমকে উঠেছিল। টর্চের আলো ফেলে জন্তুটাকে খুঁজল, কিন্তু দেখতে পেল না। শুকনো হেসে সে বলল, ছাড়ো। ঝুমুর ছাড়ল, কিন্তু তার গা ঘেঁষে দাঁড়িয়ে রইল। চাপা স্বরে ভয়ে ভয়ে বলল, কি ওটা? শিয়াল টেল হবে। ভাগ নয় তো? হ্যাঁ, যা, তোমার দেখছি বড্ড ভয়। তোমার ভয় করল না? হুম, ভয় কিসের? ভুট্টুতেই গ্রাহ্য করি না তো। ঝুমুর অস্ফুট চেঁচিয়ে আবার ওকে জড়িয়ে ধরল। ওই, ওসব বলো না তো। সাধু মজা পেরে গেল, বলল, নাম শুনেই এত ভয়? আমার মতো সামনাসামনি পড়লে কি করতে? জানো, একবার অমাবস্যার রাতে আসছি। ঝুমুর প্রায় কেঁদে ফেলল। না না না, শুনব না। সাধু হাসতে হাসতে বলল, অদ্ভুত মেয়ে তো তুমি। নাও, ছাড়ো, পথের মধ্যে জাপটা জাপটি দেখলে লোকে দুষবে। ঝুমুরের মেয়ে মন অমনি ব্যাপারটা আঁচ করল, ছেড়ে দিল ওকে, কিন্তু গা ঘেঁষে রইল। ভয়ের সঙ্গে হয়তো সহজাত বোধের এক বিচিত্র অনুভূতি তাকে আচ্ছন্ন করছিল। অস্ফুট স্বরে সে বলল, কই, চলো। সাধু হাঁটতে থাকল। কয়েক পা হাঁটার পর আকাশের নক্ষত্র দেখতে দেখতে সে বলল, ধরো, আমিও যদি তোমার মতো ভীতু হতাম তাহলে কি হতো? তুমি ভীতু নও তা তো আমার জানাই। কেমন করে? বারে, যখন তুমি বাসন বেচে বেড়াতে কত জায়গায় রাত বিরাতে ঘুরতে হতো একা, তাই না? হতো বই কি। তাহলে? ঠিক বলেছ। সাধুর বুকটা গর্বে ফুলে উঠল। একটি ভয় পাওয়া মেয়ে তাকে আঁকড়ে ধরে নিজেকে বাঁচাতে চেয়েছে, এতেই তার গর্ব।
সে একটু পরে ফের বলল, আমাকে আর বাসনওয়ালা বলছো না কেন তুমি? যা, আসলে তো তুমি বাসনওয়ালা ছিলে না, এখনো নও। সাধু চমকে উঠে বলল, তবে কি আমি ঝুমুর? তুমি তো আমাদেরই স্বজাতি। শুধু এই? সাধু খুশি হল, আড়ষ্টস্বরে বলল, তা তো বটেই। আর মা বলছিল। ওকে থামতে দেখে সাধু বলল, কি বলছিল তোমার মা? তোমার অমন চেহারা, লেখাপড়া শিখলে তো কথাই ছিল না। সাধু লজ্জায় লাল হলো অন্ধকারে, বলল, যা। সত্যি, দেখো, কপালে না থাকলে কিছু হয় না, কিচ্ছু না। মা সরস্বতী সবাইকে তো আর দয়া করেন না। বলে ঝুমুর হাসল, হাসতে হাসতে বলল, এই জানো, আমি 2 বার স্কুল ফাইনালে ফেল করেছি, এই 3rd বার টেস্ট দিয়েছি। কি হবে কে জানে। মা বাবাকে বকে, বলে হেডমাস্টারকে বলে দিলেই অ্যালাউ করে দেবে। বাবা বলে, তা না হয় দিল, কিন্তু ফাইনালে তখন তো আর অন্য লোকে খাতা দেখবে, তখন আবার সেই গোল্লা, তাই না? বাবা ঠিক বলে না? সাধু এসব ব্যাপার মোটেও বুঝে না। সে অন্য কথা ভাবছিল, অন্যমনস্ক ভাবে শুধু উত্তর দিল, কি বললে? এই তুমি কি সব ভাবছ? না, কি ভাবব? আমাকে বোকা ভাবছ? ভাবছ একটা গবেট ফেল করা মেয়ের সঙ্গে যাচ্ছি, না? যা, আমার সঙ্গে তোমার কথা বলতে খারাপ লাগছে? না ঝুমুর, তুমি যা বললে বলো, শুনছি তো। তুমি শুনছ না। সাধু দাঁড়ালো, শুকনো হেসে বলল, তুমি কি দেখতে পাচ্ছ অন্ধকারে? পাচ্ছি তো। কি দেখতে পাচ্ছ? অন্য কারো কথা ভাবছ তুমি? সাধুর মনে হলো এবার ওকে বলে ফেলি। তুমি জানো না ঝুমুর, কার সঙ্গে তুমি নির্জন রাস্তায় অন্ধকার রাতে এমন করে হেঁটে যাচ্ছ? আহ, এ কি কষ্ট সাধুর! বুকের এই উঠানামা, চোখের এই ঝিলিক দিয়ে উঠা আগুন আর নিভে যাওয়া, কিছু টের পাচ্ছে না বোকা সরল মেয়েটা। তার ইচ্ছে করছে বলে ওকে রুদ্ধশ্বাসে, তুমি পালাও, পালিয়ে যাও ঝুমুর, এক্ষুনি পালাও। সাধুদা, তুমি আমি সাধুদা বলে রাখবো? সাধু ঘন ঘন শ্বাস প্রশ্বাস ফেলতে ফেলতে বলল, তাই ডাকো। কখন গায়ে ঢুকে পড়েছে ওরা। দুধারে মাটির ঘরবাড়ি, টর্চের আলো আবার ততক্ষণে জ্বলে উঠল। একটা দাওয়ায় কজন লোক অন্ধকারে চুপচাপ বসে আছে। রাস্তায় 2টো গরুর গাড়ি। সাধু বুঝল বিদেশে গারোয়ান ওরা, ধান কিনতে এসেছে, সঙ্গে টাকা আছে নিশ্চয়ই, কিন্তু এখানে তার ক্ষমতায় কুলোবে না। একলা হলে চেষ্টা করে দেখত। হেই, আর কদ্দূর? দাঁড়াও, গায়ের লোককে পেলে জিজ্ঞেস করব, আমিও চিনতে পারছি না, রাত্রির বেলার কি না। হারিকেন হাতে এক বুড়ি বেরোলো, পেছনে একটা বাচ্চা মেয়ে, শীতে গুটি গুটি থপ থপ করে এগোচ্ছে। এদের দেখে হারিকেন তুলে বুড়ি বলল, মধু নাকি রে? সাধু বলল, না বুড়িমা। ও, যাও বাবা যাও। আয় ইমলি। সাধু বলল, বুড়িমা, অঘুর মুখুজ্জের বাড়িটা কোথায় জানো? আর একটুখানি এগিয়ে ডান দিকে ঘুরবে, তারপর বরজের তলার মন্দির। ঝুমুর বলল, হ্যাঁ, চিনতে পারবো। ওরা চলে গেল। এরা এগোলো, ডান দিকে একটা ছোট রাস্তায় বেরিয়েছে। একটু পরে সাধু বলল, একটা কথা ভাবছিলাম ঝুমুর। কি কথা? আমার কথা তো। সাধু হাসল, যা, অন্য কথা। কাউকে মনে পড়ছিল বুঝি? সে কে সাধুদা? কি ফচকে মেয়ে রে বাবা। সাধু আরো জোরে হেসে উঠল, তলায় তলায় পেকে লাল। বুঝেছি, এর জন্যই পরীক্ষায় গোল্লা পাও। ঝুমুর দমে গেল না।
যেন এসব নির্জনতা আর রাত্রির অন্ধকারে কি থাকে যা মানুষকে বড় রকমের একটা স্বাধীনতার দিকে ঠেলে দেয়। সেই স্বাধীনতা তাকে ভয়হীন করে, সংকোচ করে মুক্ত করে ফেলে, নিয়ে যেতে থাকে নিজের মুঠোর মধ্যে। আর সাধু তো দেখেছে রাতের নির্জনে মানুষ কেমন অন্যমূর্তি হয়ে ওঠে। ইচ্ছে বাসনার সব বন্ধ দুয়ার খুলে যায় দুমদাম শব্দে, একটা তোলপাড় জেগে ওঠে আবহমণ্ডলে। কিন্তু সাধুর বরাবর কি হয়েছে, যাকে বলা যায় দুর্দান্ত জিঙ্ঘাসা। তার হাত নিষ্পিস করে, মানুষের গলা ছাড়া আর কিছু সে দেখতে পায় না। একটা হ্যাঁচকা টান, কক কক ঘর ঘর আওয়াজ, চোখ জিভ ঠেলে বেরিয়ে আসা, তারপর হাঁটুর চাপ, কয়েক ফোঁটা রক্ত নাকে আর কষায়। ব্যাস, শান্তি। সাধু শিউরে উঠে ভয় পাওয়া চোখে তাকালো অন্ধকারে। টর্চ জ্বালতে সাহস পেল না। সেই মারাত্মক ইচ্ছেটা আবার হু হু করে উঠেছে মগজে। সে ঠোঁট কামড়ে ধরল। সাধুদা। সাধু চুপ। কি হলো, আর কথা বলছো না যে? এই সাধুদা। ঝুমুর ওকে ধাক্কা দিল একটু। সাধু বলল, বলো। একটা কথা বললে রাগ করবে না তো? হুম, না থাক বাবা, বলবো না। তুমি যা নীতিবাগীশ ছেলে। তার মানে? ঝুমুর চালিয়াতি করে বলল, বলছি তোমার মোরাল সেন্সটা খুব বেশি নাকি? একবার গার্জেনের মতো, কড়া গার্জেন। আহা, সাধুর লেখাপড়া হলো না? সাধু হাসল। বলবো? বলো। তুমি নিশ্চয়ই কোনো। থামলে কেন ঝুমুর? তুমি নিশ্চয়ই কোনো মেয়েকে। থাক বাবা, গার্জেন রেগে কাই হবে। ঝুমুর, বলো। তুমি যাকে ভালোবাসো তার কথা ভাবছিলে তখন, তাই তো? দুম করে কথাটা বলেই ঝুমুর খিলখিল করে হেসে, যেন সাধু তাকে চাটি মারতে যাচ্ছে অমনি ভঙ্গিতে একটু সরে গেল। সরতে গিয়ে তার স্যান্ডেল স্ট্র্যাপ ছিল। সে অস্ফুট চেঁচালো, হলো তো, এবার জুতো বইতে হবে। স্ট্র্যাপটা গেল, আলো দেখাও তো। সে হেট হয়ে স্যান্ডেল দেখতে ব্যস্ত হল। সাধু তার পায়ের উপর টর্চ জ্বেলে রইল, তারপর নিবিয়ে দিল, পা বাড়ালো, ঘুম হয়ে রইল। কি সুন্দর পা দুটো। ঝুমুর খুঁড়িয়ে হাঁটছিল, জুতা বইবার পাত্রী নয় সে। বলল, যাকে বাবা, সাধুদার সঙ্গে অনেক ফাজলামি করা হলো এতক্ষণ, কিন্তু বর্জার তলাটা ওই যে। হ্যাঁ, ওই তো, দাঁড়াও, এখান থেকে ডাকি, মামা, ও মামা। সাধু আলো ফেলল। একটা মন্দির দেখা যাচ্ছিল সামনে। আর সেই সময় সাধুর মনে উড়ে এসে জুড়ে বসেছে একটা আখের ক্ষেত। সবুজ কুকুর শুকুর, থোকো থোকো পাতা আর নীল চুল মাথার তলায় রেখে একটা ফ্রক পরা মেয়ে ফিসফিস করে ডাকছে, মামা, মামা। তার নাকে আর কষায় কয়েক ফোঁটা রক্ত। মামা, মামা। ঝুমুর আবার ডাকল, আর সঙ্গে সঙ্গে অসহ্য কষ্টে ছটফট করে প্রায় দৌড়ে পালিয়ে এলো। একবারও পিছু ফিরে তাকাতে সাহস পেল না। পেছনে ঝুমুর হয়তো হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। সে রাতটা কিভাবে কেটেছে সাধু টের পায়নি। শুধু মনে পড়ে ঝুমুরকে এগিয়ে দিতে এসে সঞ্জয় বোসের মোটর গাড়িতে বসেছিল। তারপর তার প্রচণ্ড ঝাঁকুনি এসে যায়। ঠকঠক করে কাঁপতে কাঁপতে তাঁবুতে ঢুকেছিল। লতার ক্যাম্প খাটে শুয়ে পড়েছিল। একটা কম্বলও টেনে নিয়েছিল, তবু কাঁপুনি থামেনি। কুকরে মায়ের পেটে থাকা ভ্রূণের মতো একটা শিশু হয়ে উঠেছিল সে। তেষ্টায় বুক গলা শুকিয়ে গিয়েছিল। তারপর কেউ, হয়তো লতা বৌদি, তাকে কখন জল খাইয়েছে মনে আছে এইটুকুই। তারপর কত কি যে ঘটেছে, ভাষা দিয়ে সাধু তা প্রকাশ করতে পারবে না কোনোদিনও। হয়তো স্বপ্ন দেখেছে, কাশকুশেষ বন, বাসনলার চাত্তারণ, তার বাবা কালু মুখুর্জে, বাহাদুরের কাকন পরা শরীর, 100 বন্দুকবাজ পুলিশের দৌড়ে চলা, ঝুমুর, এলোকেশি, এলোকেশি না ঝুমুরের নাচ, মা ডাকছে, জল খাবি বললি যে আয়। সাধু বলছে, দরজা খুলো। জেলখানার ভেতরে মা ঢুকলো কেন? হাতে জলার গ্লাস।
বাজনা বাজছে বিয়ের। হাতির পিঠে বর, হাতি চলেছে কাকনতলা ছাড়িয়ে মোহনপুর পেরিয়ে কাটোয়ার দিকে। সেই বলল, মুর্শিদাবাদ এস্টেটের নবাব বাহাদুরের হাতি। সেই হাতি সাধুকে তাড়া করেছে, আর সাধুর হাতে কমগুলো ভরা গঙ্গার জল। হরিণমারার গঙ্গার কালো স্ফটিক জল তল অবধি দেখা যায়। রোদ ঝিলিক করে বালিতে, মরলা মাছের ঝাঁক। তবু কেন তেষ্টা? লাল কাপড় পরা সন্ন্যাসী চোখ পাকিয়ে বলল, জল খাবি না রক্ত খাবি রে বেটা? সাধু ফুঁপিয়ে কাঁদে, রক্ত না, জল খাবে, জল। একবার মনে হয়েছিল কে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঠান্ডা ছোট হাত। ঝুমুর নাকি? ঝুমুর জানে না তো সাধুর বিয়ে হয়েছে কোনো ছেলেবেলায় এলোকেশির সঙ্গে। এলোকেশি সর্বনাশী মেয়েরে সাধুকে পর করে দিল মানুষজন থেকে। সে আর কারো দিকে তাকাবে? চোখে ঠুলি পরিয়ে দিল এলোকেশি। সাধু পিটপিট করে তাকালো। মাথা প্রচণ্ড ভারী, সারা শরীরে বেদনা। কোথায় শুয়ে আছে সে? কি হয়েছিল তার? সামনে একটা রোদরাঙ্গা ঘাসের মাঠ দেখা যাচ্ছে। কাগজের টুকরো পড়ে আছে অজস্র। সাধু আবার চোখ বুঝল। সেই সময় তার মাথায় আবার কার ছোট্ট হাত পড়ল। সাধু আরামে অস্ফুট ডাকল, ঝুমুর। খিলখিল হাসি শুনে তাকালো সে। অতি কষ্টে ঘুরল। লতা বৌদি। সে লতা বৌদির বিছানায় শুয়ে আছে এখনো। উঠার চেষ্টা করল তক্ষণি, কিন্তু লতা বৌদি তার কাঁধে ধরে আবার শুইয়ে দিল। উঠো না, উঠো না, এখনো জ্বর আছে। মাথা ব্যথা করছে তো? তখন থেকে ট্যাবলেট নিয়ে বসে আছি, খাবে? বাইরে থেকে সঞ্জয় বোসের গলা শোনা গেল, হুঁশ হয়েছে ওর? লতা বলল, হ্যাঁ। যা জ্বর, আমার তো ভয় হয়েছিল। ডিলেরিয়াম বকছিল, শোনোনি? একবার ভাবলাম মাথাটা ধুয়ে দিলে হতো, তখন শেষ রাত্রির যা ঠান্ডা, পারলাম না। সঞ্জয় এসে ভেতরে ঢুকল। ভৎসনা সুরে বলল, কি ছেলে হে তুমি? কাল বললে যে স্নান করব না, ঠান্ডা লাগছে। আমিও বোকার মতো দিঘির জলে ডুবালাম তোমাকে, আর তুমিও বাঞ্চুত গবেতের মতো অতক্ষণ ধরে সাবান মাখলে। শালা ঢের জল দেখেছি, অমন বরফ জল দেখিনি কোথাও। যেন সুমেরু না কুমেরু। ওরে বাবা, তোমার দেখি শিক্ষা হয়েছে। আমি আর ডুবোতে যাচ্ছি নেবার। লতা, ওখানে স্নান ছেড়ে দাও। লতা বলল, আমার কিছু হবে না। সাধু, উঠো তো, ট্যাবলেটটা খেয়ে নাও লক্ষ্মীটি। সাধু মরে গেলে ঔষধ খেতে পারবে না। জীবনে কেউ ওকে ঔষধ খাওয়াতে পারেনি। মা হাত পা বেঁধে মুখে গুজে দিত। সাধু গিললে তো। সে কষ্ট করে হাসল। খোনা খোনা সরে বলল, খাই না। খাই না মানে? পাগল ছেলে কোথাকার। এই, জোর করে ট্যাবলেটটা খাইয়ে দাও তো। বুড়ো বয়সও দুষ্টুমি যায়নি। বলে খাই না। লতার কথা শুনে সাধু এক লাফে উঠে বসল। ব্যথা বেদনা ভুলে চলে গেল সঙ্গে সঙ্গে। হাউমাউ করে বলল, দোহাই বৌদি, আপনার দিব্যি, ওসব খেলে মরে যাব, মাইরি করে যাব। পায়ে ধরে বলছি। এত বড় জোয়ানকে ঔষধের নামে হাউমা করতে দেখে স্বামী স্ত্রী হেসে খুন। তবে এটা স্বাভাবিক বই কি। সঞ্জয় বলল, আরে গায়ের ছেলেরা ওরকমই। আমার এক ডাক্তার বন্ধু বলতো, কোথায় গায়ে কলারে লেগেছে ওরা যেন ইঞ্জেকশন দিতে গিয়ে দেখে গা ফাঁকা, খাকা করছে। সব ধোয়া, মানে স্মোক। কি ব্যাপার? না, ওসব আন্ডা বাচ্চাদের গা ছেড়ে মাঠে বনবাদরে লুকিয়ে পড়েছে। বিশাল দেহি প্রাক্তন সার্কাসওয়ালা হা হা করে হাসতে থাকল। বিরাট বুকটা উঠানামার দিকে তাকিয়েছিল সাধু। ওখানে হাতি বয়েছে এক সময়। তা অমন শরীর পেলে সাধু ওদিনে 500 মানুষ মারত। তুমি করলেটা কি জোয়ারিদা? হাসতে হাসতে সঞ্জয় বলল, ব্রাদার, চুপচাপ শুয়ে থাকো, আমি একটু ঘুরে আসি। যতীন শালা দলবল নিয়ে হামলা করেছে। বলে সে গলাটা চাপা করল। কি ডেঞ্জারাস কাণ্ডে মাইরি। অনেক মেলা ঘুরলাম,
হাঙ্গামা খুনোখুনি মেলা খেলায় হয়েই থাকে, কিন্তু বহরমপুরের মেলায় যা দেখলুম, বাপস, আমার বুক তো কাঁপছে। সাধুর চোখ জ্বলে উঠেছিল। বলল, কি হয়েছে দাদা? শুনলে ভয় পাবে, জ্বর ছাড়ুক। লতা, যতীনটা হয়তো আসবে, তুমি কটা ডিম টিম আনিয়ে রাখো, সেই ছোকরাটাকে ডেকে নিয়ে যাচ্ছি। আর শোনো, খবরদার একা দেখা যেও না, শালা খুনুদের জায়গা, বি ভেরি কেয়ারফুল। সঞ্জয় চলে গেলে লতা বলল, তোমার দাদা এবার দেখবে মেলা ছেড়ে পালাবে। যা ভীতু মানুষ, খুন খারাপে একদম দেখতে পারে না। সকালে দেখে এসেই সাহেবের ধুকপুকুরনি বেড়ে গেছে। দেখতে শরীরটা অমন, জায়গান্টিক ফিকার হলে কি হবে, বড্ড ভীতু। দেখলে না সে রাতে এক পুচকে ছোকরার হাতে মার খেলো কেমন করে। সার্কাসে বুকে নাকি হাতি চাপাতো, কুস্তি কসরত করত, ডাম্বেল মুগুর ভাজত। তাতে কি হয়েছে? মনটোর বড্ড নরম, বড্ড ভীতু, একেবারে বাচ্চা ছেলের মতো। ভাই, পারলে তোমার বৌদির আঁচলে ঢুকে পড়ো। ওই তো হয়েছে আমার জ্বালা ভাই। একটা দীর্ঘশ্বাস ফেলে লতা চুপ করল। সাধু অধীর হয়ে বলল, কে খুন হয়েছে বৌদি? কোথায়? কে জানে, শুনছি কপাটওয়ালাদের ওখানে। লোকে বলছে ওর সঙ্গে লোকটা নাকি জুয়োর খেলে টাকার লোভে মেরেছে। সব টাকা নাকি খুন হওয়া লোকটার কাছেই থাকত। সাধু একটু চুপ করে থেকে বলল, আমি তোমার খাটে কেন বৌদি? তুমি শুয়েছিলে কোথায়? তোমার পাশেই। বলে নিচের দিকটা দেখিয়ে লতা হাসল। রসিকতা করে আবার বলল, টের পাওনি বুঝি? সাধু মাথা দোলানো। লতা উঠে দাঁড়িয়ে বলল, খেলে না তাহলে ট্যাবলেটটা, পরে বরং খেও, কেমন? দেখো তো এবেলা কেমন থাকে। নয়তো এখন বরং পাউরুটি সেঁকে দিই, দুধ দিয়ে গেছে গয়লা, গরম করে দিচ্ছি, খেয়ে নেবে কেমন? সাধু আবার মাথা দোলালো। লতা দরজার কাছে গিয়ে ঘুরে বলল, তোমার মতো ছেলে পেয়ে আমাদের মনে কত জোর বেড়েছে জানো না তো ভাই। তোমার দাদা বড্ড খুশি হয়েছে। চাকু চালানো লোক পেয়েছে কি না, বডিগার্ড। কি সত্যি সত্যি চাকু চালাতে পারো তো? যাও যাও, ঢের দেখেছি, সবাই বোস সাহেব। হাসতে হাসতে চলে গেল সে। সাধু কাত হয়ে পড়ে রইল কতক্ষণ। যতীন দারোগা আসবে বলে গেল, এসে সাধুকে তো দেখতে পাবে। তারপর চোখে চোখে তাকালেই তো আত্মার তলা অবধি বিলকুল খবর পেয়ে যাবে। তখন কি হবে? ভয়ে কাঠ হয়ে গেল সাধু। এখন যদি ঝুমুর আসতো তার খোঁজে, সোজা তার সঙ্গে চলে যেত ওদের মামা বাড়ি। স্বজাতির ছেলে বিপদে পড়েছে বলেই তো গেছে, ফেলে নিশ্চয় দিত না। সে মনে মনে প্রার্থনা করল, মা কালী, কাল রাতে বাগে পেয়েও ঝুমুরকে ছেড়ে দিয়েছি, এতে কি পুণ্য করিনি মা কালী? তা যদি করে থাকি, ঝুমুরকে তুমি পাঠিয়ে দাও, তোমার পায়ে পড়ি মা, আমাকে বাঁচাও। সাধুর ঠোঁট কাঁপতে থাকল। ও কি, তুমি কাঁদছ কেন ভাই? লতা এসে ঢুকেছে কখন, এসেই চোখে গেছে। সাধুর মধ্যে কি পাচ্ছে এরা? সাধু ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, না তো। ছি, কাঁদবে না, মা বাবা নেই, কেউ নেই, তো আমরা আছি ভাই, পর মনে করছো কেন? দেখো, তোমাকে তো পর বলে দূরে রাখিনি। লতা পাশেই বসে পড়ল, মাথায় হাত রাখল। বলো, পর ভেবে অবিশ্বাস করেছি? আমি যে কত খুশি হয়েছি, তোমাকে কি বোঝাবো? আমার হারানো ভাইয়ের কথা বলিনি তখন? তুমি তো আমার সেই হারানো ভাই। না না না, কাঁদে না। এই কি হচ্ছে? ছি ছি ছি। সাধুর কি হয়ে যাচ্ছিল, প্রচণ্ড চেষ্টাতেও নিজেকে সামলাতে পারছিল না। এবার লতা দুই উরুর মধ্যে মাথা গুজে সে ভীষণভাবে কেঁদে ফেলল। তার পিঠটা ফুলে ফুলে উঠতে লাগল। যার ছন্ন ছাড়া জীবন পড়তে পড়তে কঠিন ঠান্ডা বড় বড় পাথরের তলায় শিশির বা বৃষ্টির জল জমে যেমন স্বেচ্ছাতে হয়ে থাকে, তেমনি অজস্র স্যাঁতস্যাঁতে ভাবগুলো এতদিন পরে হু হু করে বেরিয়ে এসেছে। এই ভয়ঙ্কর কান্নায় তার কথা ছিল অনেক,
কিন্তু সে কথা অন্য ভাষায় নিজেও যেমন বলতে পারল না, কেউ বুঝতেও তো পারবে না কিছু। লতারও দুই চোখ বেয়ে শব্দহীন জলের ধারা গড়াতে থাকল। কান্নায় কান্না কানে সাধুর পিঠে হাত রেখে একসময় খুব আস্তে বলল, তুমি যেমন পথের মানুষ, আমরাও তেমনি পথের মানুষ ভাই। পথে আপনজন পাই, হাসি খেলি, সুখ দুঃখের কথা বলি, আবার কে কোথায় হারিয়ে যায় দূরে, আবার নতুন জনের সঙ্গে চেনা হয়। তবে দেখো, আমাদের পৃথিবীটা অনেক বড়, অনেক অনেক বড়। লতা নিজেকে সামলে নিয়ে দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, দুধ চাপিয়ে এসেছি স্টোভে, উথলে যাবে। সাধু মুখ তুলে নিয়ে কম্বল চাপা দিল। লতা বেরিয়ে গেল। কিন্তু কি আশ্চর্য শান্তির সাধুর মনে! এ শান্তি ফাঁস ফুরিয়ে মানুষ মারার সেই পরিচিত শান্তিটা নয়, এর মধ্যে গভীরতর আরাম আছে। শরীর এত হালকা লাগছে তার। প্রাণ ভরে কাঁদতে পারার যে কত সুখ সাধু তা জানত না। সে মন ভরা গভীর তৃপ্তি নিয়ে আপাতত একটা সিগারেট খাবার কথায় ভাবল। হেই রে, জামা পরেই শুয়েছিল, পকেটে সিগারেটের প্যাকেটটা তাহলে গেছে। শশব্যস্তে হাতড়াতে থাকল সে, নেই তো। আর পিঠের বাঁশিটাও গোজা ছিল না। বালিশের দিকে চোখ গেল তার। লতা বৌদি বালিশে শুয়েছিল আজ। তাই সারা রাত নাকে এলোকেশির গন্ধ নিয়ে এলোকেশিকে স্বপ্ন দেখেছে বারবার। ও হরি, তাই বলি। কিন্তু এখন নাক বন্ধ হয়ে আছে সর্দিতে, তাই গন্ধটা পাচ্ছে না। দু চারবার ফুৎফুৎ করে নাক সাফ করার চেষ্টা করল সে। বালিশটা তুলে নাক ঠেকাল। আর তখনই দেখতে পেল সিগারেটের প্যাকেট, খুচরো পয়সা, বাঁশিটা কে বের করে রেখে দিয়েছে মাথার কাছে। লতা বৌদি ছাড়া আবার কে? মনে মনে বলল, বৌদি, আমার সোনার বৌদি, আমার প্রাণের বৌদি, তুমি এত ভালো মেয়ে। এই সাধু সারা পৃথিবীর মানুষ মেরে শেষ করে দেবে, শুধু তোমাকে বাঁচিয়ে রাখবে। একটু ভেবে কথাটা বদলালো। তোমাকে আর ঝুমুরকে? ঝুমুরও খুব ভালো মেয়ে, খুব ভালো। কিন্তু দিয়াশলাইটা গেল কোথায়? পড়ে গেছে হয়তো। মাথা তুলে নিচের দেখার সময় লতা এলো। দুধ গরম হয়েছে, শোনো, গরম জল করতে দিলাম, মুখটা কষ্ট করে ধুয়ে উঠে নেবে। কি খুঁজছ? তোমার দেশলাইটা নিয়ে স্টোভ জ্বেলেছি। না, এখন সিগারেট খায় না, আগে মুখ ধো। সাধু উঠে বসল। শরীর টলছে, মাথা ঘুরছে। লতা তার কাঠটা ধরল। সাধু বলল, না, পারবো, সামান্য জ্বর, অনেকদিন অসুখ টসুখ হয়নি কি না, মনে পড়ে না কবে জ্বর হয়েছিল যে। বলেই সামলে নিল সে। এই রে, জেলে কদিন জ্বরে ভুগেছিল, তবে ওষুধ খায়নি। জেল হাসপাতালে তার মতো অনেক কয়েদি ছিল, তাদের কাছে শিখেছিল ওষুধ না খেয়ে কিভাবে ফেলে দিতে হয়। শুধু ইঞ্জেকশনটার হাত থেকে রেহাই পাওয়া যায়নি। জেলে ঢোকার পর একবার প্রথমেই ইঞ্জেকশন। উফ, সে যেন মুসলমানদের জবাই করার কাণ্ড। সাধুর চিৎকারে পাগলা ঘণ্টি বাজার উপক্রম হয়েছিল। অত বড় একটা সুই পটপট করে ঢুকানো হবে ভাবতেও সাধুর হৃৎপিণ্ডে খিল ধরে যায়। তার চেয়ে উসমানের গলায় যেমন চাকু চালিয়েছিল, কেউ চালাক না তার গলায়। সাধু ভয় করে না, যে মরছেই তার আবার ভয় করার কি আছে শুনি। যতীন দারোগা আর আসেনি। তার আসার ফুসরত নেই। শম্ভুকে ধরে চালান দিয়েছে। যত দ্বিধাদ্বন্দ্ব ছিল, সঞ্জয় বোস বলেছে লোকটা রাতে তার আসরে জুয়া খেলেছিল, হেরে ভুট হয়েছে। কাজে মোটিভ পেতে দারোগার অসুবিধে হয়নি। গায়ে তো বলেই দিয়েছে, এই গিরিধারী, পাকড়শালা। দুপুরে জ্বরটা একেবারে ছেড়ে গিয়েছিল সাধুর, গায়ে ঘাম দিচ্ছিল। সঞ্জয় আজ কাকি দিয়ে বালতি ভরে টিউবওয়েলের জল আনিয়ে স্নান করেছে। শুধু তাই নয়, গরম জল মিশিয়েছে। লতার কথা শুনেনি, সে দিঘিতে স্নান করার মজা পেয়ে গেছে যেন। সাধুকে শুনিয়ে বলেছে, বলো তো ভাই, এবার তোমার দাদা মেয়ে ছেলে না আমি? তাই শুনে সঞ্জয় তোয়ালেটা মাথার ঘুমটার মতো চাপিয়ে একটু কোমর দুলিয়ে দিয়েছে। সাধু হেসে অস্থির, বড্ড আমোদে লোক বোস সাহেব। কিন্তু সাধু ভাতই খাবে। লতার আপত্তিতে সে রোগা ছেলের মতো খুখু করেছিস খুব। সঞ্জয় বলেছে, খাক না বাবা, আজকাল জ্বরে আর উপোস করে না কেউ।
বেশ তো, পাউরুটি খাক। সাধু বলেছে, তেতলাকে বৌদি, তোমার পায়ে পড়ি, দুটো ভাতি দাও আমাকে। লতা বলেছে, বেশ, খাও, খেয়ে আবার জ্বর আসুক, তখন দেখবে মজা। আমি আর দেখব না বলে দিচ্ছি, সোজা ওই গাছতলায় বিছানা করে দেব, দেখবে। সাধু বলেছে, আমি তো গাছতলারই মানুষ বৌদি। সেই দুপুরে খাওয়ার পর লতা শিব মন্দিরে পুজো দিতে গিয়েছিল। সঞ্জয় বোস ওসব মানে না, ঠাট্টা করে বলেছিল, হঠাৎ পুজোর ঘটা কেন লতা? কি মানত করেছিলে বলবে না? আমার জন্য জমের বাড়ি যাওয়ার পথটা। তাই শুনে লতা থমকে দাঁড়িয়েছিল, ভ্রু কুচকে তাকিয়েছিল স্বামীর দিকে, চোখে কেমন দৃষ্টি। সঞ্জয় হাসতে হাসতে বলেছিল, যাও যাও, শুভ কাজে বাধা দেব না। সে চলে গেলে সাধু বলেছিল, দিলেন তো বৌদির মনটা খারাপ করে। খারাপ মন নিয়ে পুজো দিতে নেই। আর পুজো তুমি তো জানো না হে, এর আগে তো যেখানে গেছে মন্দির, পীরের দরগা, সাধু সন্ন্যাসী ধরাধরি করতে বাকি রাখেনি কিছু। এর দিনে খানিকটা ছেড়েছিল, আবার হঠাৎ কি হলো কে জানে। সাধু বলেছিল, কেন দাদা? ওর এক হারামজাদা মহাখচ্ছর ভাই ছিল বুঝলে, মহাধরিবাদ শয়তান ছিল ছোড়াটা। কতবার যে শালার জন্য আমাকে থানায় যেতে হয়েছে তা ঠিক নেই। হঠাৎ একদিন শালা হাওয়া হয়ে গেল, মুখে বলতে পারিনি, ওর কষ্ট হবে শুনে। শালা নির্ঘাত চাক্ষু খেয়ে পটল তুলেছে কোথাও। ওরা তো অমনি করেই মারা পড়ে, ছেড়ে দাও। সাধু অন্যমনস্ক হয়ে গিয়েছিল। তাহলে সেও কি একদিন কারো হাতে চাকু খেয়ে মারা পড়বে? সে খুব বিশ্রী ব্যাপার হবে। সে আনমনে মাথা দুলিয়েছিল, না না, অমনভাবে তার মৃত্যু যেন না হয়। সঞ্জয় একটু পরে বলেছিল, তুমি তো বামুনের বাচ্চা, গোষ্ঠী দেখতে জানো, জ্যোতিষ শেখনি? সাধু ঘাড় নেড়েছিল, তাহলে শিখেছ কি ব্রাদার? তোমার কি রাশি, কি লগ্নি? সাধু বলেছিল, জানি না। আমার 20 রাশি, তুলো লগ্ন। রাহুর দশা কেটে যাবে, বৃহস্পতি পড়েছে, সব লক্ষণ ভালো, বুঝলে? একটু চুপ করে থেকে সে আবার বলল, তবু কি জানো, এ লাইনটা আমার খুব একটা বরদাস্ত হচ্ছে না। তোমার দিব্যি, বিলিভ মি, থ্রিল আছে, ওঠা পড়ার যার কাছে, ভেরি ভেরি ইন্টারেস্টিং, কিন্তু কি জানো, জেনে শুনে লোককে ঠকাতে ইচ্ছে করে না। জেনে শুনে? তা বই কি, খোপে গুটি ঘুরে কোন পাশে চিত হয়ে শোবে তুমি ভাবো, সবে অ্যাক্সিডেন্ট। হতো ব্রাদার জোয়ারদিদের হাতে, স্রেফ ওই হাতের প্র্যাকটিস। গুটিকে যে পাশে চিত করতে বলবো হবে, নয়তো উস্তাদি কিসের। সঞ্জয় তার জুয়া খেলার অনেক গল্প শুনিয়েছিল। সাধু বুঝেছিল কত বোকা, গেও রংবাজ যে সর্বশান্ত হয়েছে ওর হাতে তার সংখ্যা নেই। কিন্তু উস্তাদদেরও উস্তাদ থাকে, এক আসরে সব জিতে অন্য আসরে দুধে খিলাড়ির পাল্লায় পড়ে খাওয়া যায়। কতবার সর্বশান্ত হয়েছে, তখন একটা টাকাও নিয়ে যে খেয়ে বাঁচবে। সেসব খিলাড়ি গুটির আওয়াজ বোঝে, আওয়াজে টের পায় গুটি কোন দিকে চিত হয়ে ছকে শোবে। সঞ্জয় বলেছিল, তাছাড়া অনেক মা ভৌজির অভিশাপ লেগে যায় ভাই তাতে। আলবত লাগে। ভুবনপুরের মেলায় এক বাঞ্চত বইয়ের গয়না ধরে খেলতে বসেছিল, বউটা এসে পরে আমার পা জড়িয়ে ধরেছিল। মেয়ে মানুষের শালা গয়নার বড্ড লোভ। বৌদির কিন্তু লোভ নেই। সাধু না বলে থাকতে পারেনি। সঞ্জয় হেসেছিল, পাচ্ছে না তাই? বোর সাহেবের হাতে পয়সা জমলে দেখো কি করে। বৌদি সে মেয়ে নয়। দুদিনেই বৌদির প্রেমে পড়ে গেছো ব্রাদার, বৌদিকে তো চেনো না। যাকগে, শোনো সেই মাগির কাণ্ড। মাগি সাপ দিল হে, বলল আমার বউ ওর মতো গয়না হারিয়ে ধরফর করে মরবে। আর মায়েরই শালা, মাস ঘুরতে না ঘুরতেই তাই হলো। হ্যাঁ, ঠিক তাই হলো। শুনেছি। ও বলেছে বুঝি? দুঃখ তো হবেই, তবে এই মেলায় যা গতিক, মনে হচ্ছে গয়নাটাকে উঠে আসবে। আপনি তো চলেই যাচ্ছেন বেড়া ছেড়ে।
আর যাব না, যতীন আছে, তুমি আছো বলে সে সাধুর ডান হাতটা নিয়ে বলেছিল, এই যে তুমি মাস্তানি করে বললে, থামাইরে আমার বিশ্বাসই হয় না। ইস, মাগের মতো নরম হাত তোমার, এমন কার্তিক চেহারা, শালা তুমি ছুরি হলে সত্যি তোমার প্রেমে পড়ে যেতুম। সাধুর চোখ জ্বলে উঠেছিল, ইচ্ছে করছিল নিজের সব কীর্তি ফাঁস করে দেয়, মাফলারের খেলার নমুনা একটুখানি দেখে দেয় বোস সাহেবকে, কিন্তু তক্ষুনি সামলে নিয়েছিল ইচ্ছেটা, লোকটা দারুণ ভরকে যাবে। এরপর কোথায় যাবে দাদা? সাধু জিজ্ঞেস করছিল এক সময়। ভেবে দেখিনি, কাছাকাছি তেমন বড় মেলা কই, এরপর তো শিব চতুর্দশীর কয়েকটা মেলা বসার কথা। হ্যাঁ হ্যাঁ, সাধুচরণ, তোমার হরিণমারা থেকে মোহনপুর কদ্দূর হলো বলো তো? হ্যাঁ হ্যাঁ, সাধুচরণ, তোমার হরিণমারা থেকে মোহনপুর কদ্দূর বলো তো? সাধু চমকে উঠেছিল, বলেছিল, মোহনপুর? হ্যাঁ হ্যাঁ, ওখানে গঙ্গার ধারে খুব বড় মেলা বসে শিব চতুর্দশীতে, রেললাইনের ধারে জায়গাটা নাকি, গেছো কখনো মোহনপুরে? সাধু ঘাড় নেড়েছিল, চাত্তরণের কথা ভাবছিল সে। আমার কাছে ম্যাপ আছে, দেখেছি, কাদি হয়ে যেতে হবে মনে হচ্ছে, রাস্তা তারপর কিছু দূর পাকা, কিছুটা কাঁচা, মোহনপুরের রাস্তায় পিচ পড়েছে কি না কে জানে। ম্যাপটা পুরনো, ব্রিটিশ আমলের। ওকে, যতীনকে শুধাবো, হি ইজ দ্য রাইট ম্যান। কথা বলতে বলতে পুজো দিয়ে লতা ফিরে এসেছিল, এসে বলেছিল, এখন নয়, কাল সকালবেলা শরীর ভালো থাকলে তোমায় নিয়ে যাব, তোমার দাদা তো নাস্তিক স্রেফ মানুষ, তোমাকে নিয়ে যাব, প্রণাম করে আসবে, এ নাও প্রসাদী ফুল। সাধু বেলপাতা আর জবা ফুল নিয়ে মাথায় ঠেকেছিল। তুমি তো নেবে না, তোমার ছকে শুইয়ে রাখছি, দেখো, ফেলে টেলে দিও না। কই, কোথায় রেখেছ? সঞ্জয় হেসেছিল। তোমার খাটের তলার বাক্সের উপর আছে, দেখো, যদি আজ রাজা হতে পারি। সে রাতে আর জ্বর আসেনি সাধুর, কিন্তু তাঁবু ছেড়ে তাকে বেরোতে দেয়নি লতা। খাইয়ে দাইয়ে দরজার তেরপেলের পর্দা বাইরে থেকে গিট বেঁধে আসরে গিয়েছিল। সাধু অবশ হয়ে ঘুমল সারা রাত। সকালে সঞ্জয় বলল, চলো হে মাস্তান, একবার ঘুরে আসি, গাড়ি নিয়ে বেরোবো, শরীর ভালো তো? সাধু ঘাড় নাড়ল। সঞ্জয় সাহেব সেজেছে একেবারে, মাথায় টুপি পরেছে, গাড়ি স্টার্ট দিয়ে বলল, লতা গেলেও পারতে। লতা বলল, আমি যাই, আর সব উচ্ছনে যাক। আরে কেউ কিচ্ছু নেবে না, যতীন দারোগার ফ্রেন্ডের আখড়া। সাধু, গা ঢেকে বসো ভাই, বাতাস লাগবে, ওগো হুডটা তুলে দাও না। শুধু সামনের ডান দিকে বসেছে সাধু। জীবনে এক আশ্চর্য ঘটনা তার, এমন মোটর গাড়ি চেপে যাওয়া কি কম ভাগ্যের কথা? গর্বে তার মুখটা উঁচু হয়ে গেল। মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করার ভাবটা প্রচণ্ড রকম পেয়ে বসল তাকে। কদিন আগে যে পা ভরা ধুলো নিয়ে বাসনওয়ালা সেজেছিল। না, মানুষ মারার জন্য তার পাপ হয় না, হয়নি। মা কালী তাকে এ কাজের জন্যই তো পাঠিয়েছেন পৃথিবীতে। যদি পাপ হতো তাহলে এত সুখ জুটত কি তার? সাধু অভ্যাস মতো চাপা শীষ দিতে থাকল। গাড়ি দিঘির ধার ধরে কাঁচা রাস্তায় এগিয়ে একটু পরেই পূবে পাকা সড়কে উঠল। রাজ্যের ন্যাংটো আধা ন্যাংটো মেলাচড়া ছেলে পেলে পেছনে লেগেছিল। তারা সব ধুলুর ভূত হয়ে গেছে দেখে সাধু হাসতে লাগল। একসময় এমন ছোটাছুটি নিজেও সে করেছে। এর মজাটা কি সে ভালোই জানে। হরিণমারার জমিদারবাবুর গাড়ি ছিল না, কিন্তু তার বেয়াই সাহেবের ছিল। তিনি বাঘমারা গায়ের রাজা, পশ্চিমা বামুন, পদবী ত্রিবেদী। গাড়ি নিয়ে ব্যয় বাড়ি আসতেন। পেন্ডুল খুলে যেত সাধুর দৌড়তে গিয়ে, তাও গ্রাহ্য নেই। যতক্ষণ না পায়ে আটকে ধুলোয় আছাড় খেয়েছে, সমানে দৌড়েছে। আসলে গাড়ির গন্ধটাই নেশা ধরানো। বড় হয়ে পেট্রোলের নাম শুনেছিল সাধু। পেট্রোলের গন্ধ নাক উঁচু করে সে শুকত। কি চমৎকার গন্ধটা! সেই গন্ধ আজ সঙ্গে সঙ্গে যাচ্ছে। কি কপাল সাধুর! জেল থেকে বেরিয়ে পরপর সব ভালো হয়ে গেছে।
শুধু কান্ত বুড়োটাই যা নিষ্ফলা গেল। যাক, তার বদলে কত কি পেল সে। ঝুমুরের জড়িয়ে ধরা, শ্বাস প্রশ্বাসের ঝাপটানি, সেই চটুলে হাসি। নিশ্চয়ই কোনো মেয়েকে ভালোবাসো। কত কি ঘটল। ভালো একজনকে বাসে সাধু, তার নাম এলোকেশী। কিশোর বয়সের তাজা এক স্মৃতির মধ্যে সে নেচে চলেছে কোমর দুলিয়ে। চিরল চিরল আঙ্গুলে সাধুর কাছ থেকে পেলা তুলে নিচ্ছে। এলোকেশীর গায়ের সুবাসে এক সাধুর পেছনে সামনে পুরো জীবনটাই যে ভরে রইল। কে তার খবর রাখে বলো। গাড়ি গোসাইতলার দিকে যাচ্ছে। সাধু নড়ে বসল। বাজারে যাবেন নাকি দাদা? সঞ্জয় জবাব দিল, যতীনের কাছে যাই, বারবার বলে যাচ্ছে। একবার যাওয়া উচিত বই কি, তাছাড়া বাজারে এটা ওটা কেনার দরকার। সাধু কাঠ হয়ে গেল। পৌঁছানো যাক তো, তারপর কায়দা করে কেটে পড়বে। সে তৈরি হয়ে রইল। সেদিন রাতে জায়গাটা বোঝা যায়নি। এখন দেখে অবাক হল। ছোটখাটো শহর বললেই চলে। কত বাস, ট্রাক, রিক্সা, কত মানুষজন, কত রকমারি দোকানপাট। এমন জায়গা ছেড়ে তবু বুকার মতো লোকে মেলায় যায় কেন, সে বুঝতে পারল না। আজ হাটবার, সেজন্যই এত ভিড়। হর্ন দিতে দিতে এগোচ্ছিল গাড়িটা। সাধু ধমক দিয়ে থাকল লোকজনকে। ধাক্কা মেরে মরবে সেসব। এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে সঞ্জয় নামল। এসো, আগে বাজারটা সেরে নেই, তারপর যাব দারোগার কাছে। সাধুর কাঁধে হাত সঞ্জয়ের। কেটে পড়ার ফুসরত পেল না সে। এও ভব মুক্তারের চেয়ে এক কাঠি সরেস। সাধু বিরক্ত মন হল মনে মনে। কি আছে রে বাবা সাধুর মধ্যে যে এত আদিক্ষেতা না দেখালে চলে না? সে কি রাতারাতি সুন্দর হয়ে উঠেছে আরও? যা বলেছিল সিমি। সুন্দর মুখের জয় সর্বত্র। মেয়েটা পাক্কা মাল। দিদির চেয়ে হাজার গুণে বুদ্ধিমতী আর চালাক চতুর। ঝুমুরটা তো ভ্যাবলা মেয়ে, শুধু ছেলানিটা ভালো জানে। ও পরীক্ষায় ফেল করবে না, গুল্লা খাবে না, তো কে খাবে বলো? কাপড়ের দোকানে ঢুকল সঞ্জয়। অমনি যেন সারা পড়ে গেল দোকানে। ভেবেছে কোনো বড় অফিসার, এসডিও না ম্যাজিস্ট্রেট। হন্তদন্ত হয়ে উঠেছে সব। চেয়ার আন, চেয়ার দে, বসুন স্যার বসুন। জুয়ারিদের এত খাতির। সাধু মনে মনে হাসছিল। সঞ্জয় বলল, রেডিমেড ফুল প্যান্ট আছে না? আজ্ঞে না স্যার, এখানে ওসব এখনও চালু হয়নি, তাই রাখিনি। তবে হাফ প্যান্ট আছে, প্যান্টের কাপড়ও আছে। ফুল প্যান্ট বানানোর দর্জি নেই এখানে? দর্জি আছে স্যার, তবে সে কি ভালো হবে? ভালো ধুতি দেখান। এক গাদা ধুতি পড়ল সামনে। সঞ্জয় দেখতে দেখতে সাধুকে বলল, ব্রাদার, পছন্দ করো। সাধু ঢোক গিলে বলল, আমি? তুমি না তো কে? বাহ, তুমি পরবে ধুতি আর পছন্দ করবো আমি? সাধু লজ্জায় রাঙ্গা হয়ে বলল, আমার জন্যে? কেন? শাট, পছন্দ করো, কামন। ওমরশাই, রেডিমেড পাঞ্জাবি নেই? আজ্ঞে না, শার্ট আছে। দেখান। মাস্তান, বেছে নাও। ধুতি, শার্ট, গেঞ্জি কিনে সঞ্জয় বেরোল। সাধু ব্যাগের দিকে আর চোখে তাকাচ্ছিল। অত টাকা আছে বোস সাহেবের। লোভ খিলবিল করে উঠল তার মাথায়। ফেরার পথে ওকে ফাঁস লাগিয়ে কেটে পড়লে কি হয়? সাধু অন্যমনস্ক হয়ে গেল কিছুক্ষণ। গাড়িতে স্টার্ট দিয়ে সঞ্জয় বলল, তোর পয় আছে ভাই? মাইরি, এ দুটো রাতে ভালো কামিয়েছি। কিছু মনে করিস না, ছোট ভাইকে প্রেজেন্ট করলাম। তোর বৌদি খুশি হবে কত জানিস? মুহূর্তে সাধু বদলে গেল। লতা বৌদির মুখটা মনে পড়ল। জীবনে ওকে কোনো কষ্ট দেবে না প্রতিজ্ঞা করেছে না? বিধবা হলে বৌদি যে প্রচণ্ড কষ্টে পড়ে যাবে। কাটওয়ান নিজের বাড়ি আছে বলেছিল বোস সাহেব। লতা বলেছে, হাতি আছে, ভাড়ার বাড়ি। নিজের বাড়ি করার মুরুদ থাকলে এ লাইন ধরে কেউ? গাড়ি কদিন পরে অভাবে পড়লে তখন বেচব বলে। দুহাতে খরচ করলে পয়সা থাকে ভাই। ও যেন আসরের বুলি ঝাড়ে। এই রাজা এই ফকির, ও নিজেও তো তাই।
তন্ময়তার মধ্যে গাড়ি কখন থানায় এসেছে। সাধু গু করে বসে রইল, কিন্তু সঞ্জয় নাছরবান্দা। অবশেষে বেরোতে হলো সাধুকে। থানার পেছনে নতুন কোয়ার্টার, সুন্দর ফুলবাগিচা, বেড়ায় শাড়ি শুকোতে দেয়া আছে, ছোট ছোট জামাকাপড় পেন্ডুল ঝুলছে বারান্দার তারে। যতীন দারোগা তুলে বসে তেল মাখছে। সঞ্জয়কে দেখে চেঁচিয়ে উঠল, হ্যালো বোস, এসো, চলে এসো। ওটা কে? আমার শালা। চলে এসো। ওগো, সঞ্জয় এসেছে, বেরো। কয়েকটা ছেলে মেয়ে বেরোলো ঘর থেকে। সঞ্জয় মিষ্টির হাঁড়িটা ওদের হাতে তুলে দিয়ে ঘরে ঢুকে গেল। বৌদি, বৌদি, যতীন দারোগা বলল। দাঁড়িয়ে কেন হে? বসো, ওই চেয়ারটায় বসো। সঞ্জু শালা তুমি, আমাদের নিজের লোক। এ ভগা, মিস্ত্রিজিকে কো থেকে জল তুলতে বলগে। এই স্বপ্ন না তো? সাধু দারোগা বাবুর সামনে চেয়ারে বসে আছে। সাধু আড়ষ্টভাবে ফুল গাছের দিকে তাকিয়ে রইল। যতীনবাবু উঠে গেল, বলে গেল, তোমরা বসো, চানটা সেরে আসি, কেমন? দারোগা যে গৃহস্থের স্বরে কথা বলে ঘর সংসার করে, সাধুর বিশ্বাসই হতো না। এ যে অবিশ্বাস্য ব্যাপার। চলে গেলে সে কিছুক্ষণ হাঁপ ছেড়ে বাঁচল। একটু পরে সঞ্জয় বেরোল। দারোগাটা ঠুলে বসে বলল, জায়গাটা কিন্তু অপূর্ব বৌদি। ওটি বুঝি শ্যালক? বাহ, বেশ সুন্দর ছেলেটি তো। পড়াশোনা করেছে তো, কলেজ টলেজে, তাই না? সাধু তাকালো। দারোগাবাবুর বউ চৌকাঠের কাছে দাঁড়িয়ে তাকে দেখছে। মোটাসোটা রাশভারী মানুষ, চৌরাপার সাদা শাড়ি পরনে, মাথায় কিছুটা ঘুমটা আছে, গয়নায় গাগতর ভর্তি, একেবারে জ্যাঠাইমার মতো দেখাচ্ছে। চতুর সঞ্জয় ওর প্রশ্নের জবাব দিল, হ্যাঁ, পড়াশোনা তেমন হলো কই, বাবা মা নেই, একমাত্র বোন, সে তো স্ত্রীলোক, আমার কাঁধে ঝুলে পড়ল শেষ অবধি। সে হাসতে লাগল, সাধুর দিকে চোখটাও টিপল। এইসব নানা কথাবার্তার পর চাষ ও সন্দেশ খেতে খেতে যতীন দারোগা স্নান সেরে এলো। এসেই বলল, নাও, হলো তো, শালা মহাপাপে এই পুলিশের চাকরিতে ঢুকেছিলাম, তোমরা এলে, কোথায় গল্প স্বল্প করব তা নয়, ছোট এখন বিল বাদরে, শালারা আর বাঁচতে দেবে না হে সঞ্জু। সঞ্জয় বলল, কি ব্যাপার? আরে ভাই, ওদিকে খাগরি বলে যে সুতা আছে দফরপ্পর বিলে, সেখানে নাকি বালিতে পোতা লাশ বেরিয়েছে, চৌকিদার এসে হাজির, নাও ঠেলা। সাধুর গলায় সন্দেশ আটকে গেল। সে প্রচণ্ড কাশতে শুরু করল। দারোগার বউ মিষ্টি হেসে বলল, দিদি নাম করেছে, আবার কি? গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন সৈয়দ মোস্তফা সিরাজের লেখা থ্রিলার উপন্যাস নৃশংস এর 4র্থ পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।